নবম গভর্নমেন্ট হাই স্কুল সায়েন্স ক্লাব সাইকোপ্যাথ কর্তৃক আয়োজিত আজকের এই প্রবলেম সলভিং সেশনে সবাইকে স্বাগত। আজকের সেশনে আমরা বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড 2021-এর রিজিওনাল রাউন্ডসের সেকেন্ডারি ক্যাটাগরির সবগুলো প্রবলেম সলভ করব। আমি সবাইকে রিকোয়েস্ট করছি সবাই প্রত্যেকটা প্রবলেম দেওয়ার পর ভিডিওটা পজ করে প্রথমে নিজে ট্রাই করবেন, এরপরে ভিডিওটা দেখবেন। এই প্রশ্নে আমাদের বলা আছে বড় বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 14 করে আর ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 12 করে। আর আমাদেরকে হচ্ছে এই যে ক্ষেত্রটা আছে এই ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা এখন এখানে কিছু জিনিস অ্যাড করব। এই ই আর বি বিন্দু আর এফ আর সি বিন্দু অ্যাড করার পর আমরা আমাদের প্রথম যে ক্ষেত্রটা সেই ক্ষেত্রটার মতোই ঠিক কয়েকটা ক্ষেত্র পাবো। লক্ষ্য করি আমাদের এখানে এই যে ক্ষেত্রটা আছে এই ক্ষেত্রটা আর এই ক্ষেত্রটা হচ্ছে একদম সর্বসম হবে। কেন সর্বসম হবে? কারণ আমাদের এডি আর বিসি হচ্ছে সমান হবে, আর আমরা একটু লক্ষ্য করলে হচ্ছে দেখবো যে বিই আর ডিজি সবসময় সমান হবে। কারণ হচ্ছে এই যে দুইটা যে বর্গ দোনোটার কেন্দ্র আসলে সেম, মানে হচ্ছে দোনোটার কর্ণগুলোর যে ছেদবিন্দু সেটা হচ্ছে সব জায়গায় সেম হবে। তো আবার এ বাহুটাও আর এ বাহুটা সমান হবে, এ বাহুটা আর এই বাহুটা সবসময় সমান হবে। আর এই দুইটা বাহু তো সমানই বর্গের ইয়া হিসেবে, এই দুইটা বাহু বর্গের বাহু হিসেবে সমান। তো এইগুলো যেহেতু সমান হবে তাই আমরা এখানে যে চারটা চতুর্ভুজ পাচ্ছি এই চতুর্ভুজগুলো আসলে সমান হবে। মানে এই চতুর্ভুজটা আর এই চতুর্ভুজটা সমান হবে, একইভাবে এই দুইটা চতুর্ভুজও সমান হবে পরস্পর। এই সবগুলো চতুর্ভুজ সমান হলে আমরা বলতে পারি যে ধরা যাক এই চতুর্ভুজটাকে আমরা এক্স ধরলাম, মানে এটা ক্ষেত্রফল এক্স ধরলাম, তাহলে এটার ক্ষেত্রফল হবে এক্স, এটার ক্ষেত্রফল এক্স, আর এটার ক্ষেত্রফল হবে এক্স। আর মাঝখানে যে ছোট বর্গক্ষেত্রটা আছে এটা ক্ষেত্রফল হবে 12 স্কয়ার। তাহলে আমরা বলতে পারি বাইরের পুরা বর্গক্ষেত্রটা যে ক্ষেত্রফলটা, এই পুরা বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটা আর হবে হচ্ছে এই চারটা এক্স আর এই ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে আমাদের 14 স্কয়ার সমান 12 স্কয়ার প্লাস 4x। এটা থেকে সমাধান করলে x এর মান আসে হচ্ছে 13, আর 13ই আমাদের আনসার। আচ্ছা, এখানে আমাদের বলেছে 7 জন শিক্ষার্থী নিজেদের মধ্যে কে টাকা ভাগ করে নিয়েছে। কে হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন আমাদের কিন্তু বলেনি কে হচ্ছে মানে কে টাকা তারা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করে নিয়েছে সেরকম বলেনি। তাহলে যে 1 নাম্বার আছে সে হচ্ছে 10 টাকা নিতে পারে, যে 2 নাম্বার আছে সে 5 টাকা নিতে পারে, যে 3 নাম্বার আছে সে 100 টাকা নিতে পারে। এখন আমাদেরকে বলেছে কে এর মান সর্বনিম্ন একটা মান বের করতে হবে, যেন কারো কাছে আমরা নিশ্চিত হইতে পারি যে সর্বনিম্ন মান বের করতে হবে, যেন আমরা নিশ্চিত হইতে পারি যে অ্যাটলিস্ট একজনের কাছে তার বর্গের সমান বা বেশি নাম্বার আছে। ব্যাপারটা কিরকম? ধরা যাক আমরা কে এর মান ধরলাম 50, তখন কি আমরা শিওরলি বলতে পারবো এখানে অ্যাটলিস্ট মানে কারো একজনের হচ্ছে তার বর্গের সমান বা হচ্ছে তার যে বেশি নাম্বার আছে। ধরা যাক 50, আমরা হচ্ছে 6কে হচ্ছে 25 টাকা দিলাম, 7কে হচ্ছে 25 টাকা দিলাম, তাহলে কিন্তু আমাদের এই ক্ষেত্রে কারো হচ্ছে তার বর্গের সমান বা বেশি সংখ্যক হচ্ছে টাকা দিতে হয়নি। এদিকে আমরা ধরা যাক 0 টাকা দিলাম, তাহলে আমাদের কাউকে তার বর্গের সমান বা বেশি সংখ্যক টাকা দিতে হইল না। তার মানে আমরা হচ্ছে এমন একটা সংখ্যা বের করতে হবে যাতে হচ্ছে আমরা এইভাবে এখন যেরকম 7কে হচ্ছে 25 দিয়ে 6কে 25 দিয়ে ম্যানেজ করে ফেলছি, এভাবে আমরা যে সংখ্যাটার ক্ষেত্রে ম্যানেজ করতে পারবো না সেটা হচ্ছে কত হয় সেটা দেখব। প্রথমত আমরা হচ্ছে 1কে আমরা কত টাকা দিতে পারবো যাতে হচ্ছে তার বর্গ সমান বা বেশি না হয়। 1কে আমরা 1 টাকা দিলেই হচ্ছে তার বর্গের সমান হয়ে যাবে, তাহলে 1কে আমরা হাইয়েস্ট 0 টাকা দিতে পারবো। 2কে আমরা হাইয়েস্ট কত টাকা দিতে পারবো? 2 এর বর্গ হচ্ছে 4, তাহলে 2কে আমরা হাইয়েস্ট 3 টাকা দিতে পারবো। 3 এর বর্গ 9, তাহলে 3কে আমরা হাইয়েস্ট 8 টাকা দিতে পারবো যাতে তার বর্গ সমান বা বেশি না হয়। 4কে দিতে পারবো 15, 5কে দিতে পারবো 24, 6কে দিতে পারবো 35, 7কে দিতে পারবো 7 7 49, 48 আমরা দিতে পারবো। এখন লক্ষ্য করি যদি হচ্ছে এইগুলার যোগফল, এগুলাকে আমরা সব যদি যোগ করি তাহলে আমাদের কত আসে সেটা দেখি। তো আমরা এগুলো সবগুলোকে অ্যাড করলে আমাদের আসে 133।
133 পর্যন্ত যদি সংখ্যা নিই, ধরা যাক আমরা যদি কে এর মান যদি 133 হয়, তাহলে এমন একটা কেস থাকতে পারে যেখানে 1 কে হচ্ছে 0 টাকা দেওয়া হবে, 2 কে 3 টাকা দেওয়া হবে, 3 কে 8 টাকা দেওয়া হবে, সবাইকে এত এত টাকা দেওয়া হবে, এবং হচ্ছে আলটিমেটলি কারো নাম্বারই, কারো যে টাকার সংখ্যা সেটাই হচ্ছে তার রোল নাম্বারের বর্গ বা হচ্ছে তার বর্গের চেয়ে বেশি, বর্গের সমান বা বেশি হবে না। তাহলে 133কেও আমরা ম্যানেজ করে ফেলতে পারবো। কিন্তু এর চেয়ে যদি এক বেশি হয়, তখন আমাদের এখানে কারো যে কোনো একজনের মান এক বাড়াইতে হবে। কারো মান এক বাড়াইলেই হচ্ছে সেটা তার বর্গের সমান হয়ে যাবে, যেহেতু সবারটা হচ্ছে বর্গের চেয়ে এক কম। তাহলে আনসার হচ্ছে 134। অ্যাঙ্গেল টি ইউ ভি দেওয়া আছে, এদের পরিকেন্দ্র হচ্ছে 0, 0 হচ্ছে এদের পরিকেন্দ্র। এন্ড আবার টি ও ইউ এর অন্তকেন্দ্র বলা হলো এটা আই। আমাকে বলা হলো টি আই ইউ, অ্যাঙ্গেল টি আই ইউ ইকুয়ালস টু 149 ডিগ্রি। তো অ্যাঙ্গেল টি ভি ইউ এর মান কত হতে পারে? তো আমরা ফুল ট্রায়াঙ্গেলটা হিসাব না করে আমরা টি ও ইউ টাকে একটু কাট অফ করে নিলে ভালো হয় আমাদের জন্য। টি ইউ ও এন্ড এটার ইন সেন্টার হচ্ছে এটা। তো আমরা এখন এটা যদি হিসাব করি, আমরা ফার্স্ট লেকচারে বলছিলাম অ্যাঙ্গেল চেঞ্জিং আমাদের ইউটিউব চ্যানেলে জিওমেট্রির উপর যে ক্লাসগুলো করা হয়েছিল সেগুলোর উপরে এই জিনিসটার এই জিনিসটা অনেক ব্রিফলি দেখা হয়েছিল যে যদি ইনসেন্টার আই হয় এন্ড যদি অ্যাঙ্গেল টি ও ইউ ইকুয়ালস টু, মানে জিনিসটা হচ্ছে যে অ্যাঙ্গেল টি আই ইউ ইকুয়ালস টু half of angle TOU plus 90 degree. TIU equals to half of TOU plus 90 degree. এটা কিভাবে আসছে সেটার প্রমাণও আমাদের ইউটিউব চ্যানেলের জিওমেট্রি লেকচারগুলোতে অনেক ব্রিফলি বলা হয়েছে। তো আমি আপাতত এখানে বলে টাইমটা টাইম বাড়াতে চাচ্ছি না, তবুও এটা বলে দেই যে যদি মেইন সেন্টারটা আঁকি, ধরে আমি এটা আলফা ধরে নিই পুরোটা, তার মানে এটা হবে হাফ আলফা, এটা হবে হাফ আলফা, এটা ধরে নিই ফুলটা বিটা, তার মানে এটা হবে হাফ বিটা, এটা হাফ বিটা, এটা হাফ গামা, এটা হাফ গামা। তো আমি এখানে এটা কি পাচ্ছি, এটা প্লাস এটা না, তার মানে এটা, এটার মান হবে যে হাফ অফ আলফা প্লাস হাফ অফ বিটা, একইভাবে এটার মান হবে যে এটা প্লাস এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলের মান হচ্ছে হাফ অফ আলফা, এই অ্যাঙ্গেলের মান হচ্ছে হাফ অফ গামা, তার মানে এই এই পুরো অ্যাঙ্গেলের মান হবে যে হাফ অফ আলফা প্লাস হাফ অফ গামা। তো এই দুইটা অ্যাঙ্গেল যোগ করলে আমরা এই পুরো অ্যাঙ্গেল পাচ্ছি না। তো এই দুইটা অ্যাঙ্গেল যোগ করলেই আমরা এই এই জিনিসটা পেয়ে যাচ্ছি। এটা যদি ফুল ফুল সলিউশন ব্রিফলি দেখতে হয় তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে জিওমেট্রি ক্লাসগুলোতে এটা নিয়ে আলোচনা করেছে, সেগুলো চেক করে আসতে পারো। তো এখন আমরা এখান থেকে স্টার্ট করে দিতে পারি যে অ্যাঙ্গেল টি আই ইউ ইকুয়াল টু হাফ অফ অ্যাঙ্গেল টি ও ইউ ইকুয়াল টু 90 ডিগ্রি। আমাদের টি আই ইউ ইকুয়াল টু বলা হয়েছে 149 ডিগ্রি ইকুয়াল টু হাফ অফ অ্যাঙ্গেল টি ও ইউ প্লাস 90 ডিগ্রি। তো 149 থেকে 90 বিয়োগ করলে আমরা পাই যে হাফ অফ অ্যাঙ্গেল টি ও ইউ ইকুয়াল টু 59 ডিগ্রি। তো আমরা এখন আমাদের মেইন, এখন এখানে বলা হয়েছে যে ও হচ্ছে টি ইউ ভি হচ্ছে যে ও হচ্ছে টি ইউ ভি এর পরিকেন্দ্র। তার মানে আমি যদি টি বৃত্ত আঁকি যেখানে কেন্দ্র ও টি ইউ ভি ইনস্ক্রাইব সার্কেল এর পরিবৃত্ত আঁকি, ট্রায়াঙ্গেল টি ইউ ভি এর পরিবৃত্ত আঁকি, তাহলে আমরা এখান থেকে পাই যে অ্যাঙ্গেল টি ভি ইউ ইকুয়ালস টু হাফ অফ অ্যাঙ্গেল টি ও ইউ। এটাকে বলছি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এই জিনিসটা হচ্ছে এখানে অ্যাপ্লাই করতেছি। তো
তো TVU equals to half of TOU. আমরা এখানে পেলাম half of TOU equals to 59, তাহলে half of TOU equals to 59, যেটা হচ্ছে যে অ্যাঙ্গেল TVU, অ্যাঙ্গেল TVU equals to 59. আমাদের বের করতে বলছে অ্যাঙ্গেল TVU equals to 59 ডিগ্রি, TV এর মান কত ডিগ্রি, সো আনসার হবে 59. এই প্রবলেমে আমাদেরকে বলেছে টি অফ এন টি, এটা হচ্ছে এমন একটা পূর্ণ সংখ্যা স্মলেস্ট পসিবল ইন্টিজার বা সর্বনিম্ন পসিবল পূর্ণ সংখ্যা, যেটা হচ্ছে যাকে হচ্ছে ডি দ্বারা গুণ করলে এন নিঃশেষে ভাগ করবে। এটা মানে হচ্ছে এন ডিভাইডস টি অফ এন ডি ইন্টু ডি। তাহলে এটা হচ্ছে সর্বনিম্ন পসিবল পূর্ণ সংখ্যাটা হবে। তো আর এন এর মান হবে হচ্ছে 1 less than n less than equal to 50, আর ডি হবে হচ্ছে n এর চেয়ে ছোট। এই দুটো আমাদের ওকে বলা আছে। এখন এই আমাদের লক্ষ্য হচ্ছে এই সংখ্যাটার মান কিভাবে হচ্ছে করা যায়, মানে তন্ময়ের চেষ্টা থাকবে হচ্ছে এই সংখ্যাটার মানকে সর্বোচ্চ করা। তো আমরা হচ্ছে কিভাবে কি সংখ্যা হচ্ছে আমরা n হিসেবে চয়েস করলে এই সংখ্যাটার মান সর্বোচ্চ করতে পারবো সেটা দেখব। এখন n এই সংখ্যাটাকে নিঃশেষে ভাগ করে মানে কি, এটার মানে হলো টি অফ এন ডি আর ডি কে গুণ করলে এটাকে যদি আমরা n দিয়ে ভাগ দিই তাহলে আমরা এখানে একটা পূর্ণ সংখ্যা পাবো। তো এই জিনিসটা যদি আমরা ট্রাই করি তাহলে ধরা যাক আমরা n এর মান 10 নিলাম, তাহলে ডি চয়েস করব হচ্ছে রায়ান। তো রায়ান চেষ্টা করবে হচ্ছে টি অফ এন ডি এর মান হচ্ছে মানে যত পারে বেশি করার, যত পারে কম করার। তাহলে যদি হচ্ছে সে টেনের সাথে কিছু একটা কাটাকাটি করতে পারে তাহলে তার সুবিধা হবে, কারণ তখন হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে আরো কমাইতে পারবে। তো ধরা যাক সে হচ্ছে যদি এখানে 2 দেয় তাহলে হচ্ছে 2 এর সাথে কাটাকাটি এখানে 5 থাকবে, আর তাহলে হচ্ছে এটা লোয়েস্ট, এটার মান হতে পারবে 5। সে যদি এখানে 2 দেয় তাহলে এটার মান হয়ে যাবে 5। তো সে চাইবে আরও বড় কিছু দিতে চায় তাহলে সে দিবে 5। সে যদি এখানে 5 দেয় তাহলে হচ্ছে এটা কাটাকাটি করে থাকবে 2, আর 2 থাকলে এটার মান হয়ে যাবে 2। তো এইভাবে সে সে দিতে পারবে হচ্ছে এমন সংখ্যাটা যে সর্বোচ্চ পসিবল সংখ্যাটা, যে সংখ্যাটা হচ্ছে এটার সাথে হচ্ছে মানে এটাকে ভাগ করে, এরকম হাইয়েস্ট পসিবল সংখ্যাটাকে সে দেওয়ার চেষ্টা করবে, কারণ সে চাইবে হচ্ছে এটার মান যতটা সম্ভব কমাইতে। তো আমরা যদি এটার মান বাড়াইতে চাই, মানে তন্ময় যদি এটার মান বাড়াইতে চাই তাহলে তাকে কি করতে হবে, এই এনটা এমন একটা সংখ্যা দিতে হবে যে সংখ্যাটা এটা এই যে ডি এর সাথে কাটাকাটি করতে পারবে না। মানে হচ্ছে তন্ময় চেষ্টা করবে এন আর ডি কে সহমৌলিক করতে, কারণ এন আর ডি যদি সহমৌলিক হয় তাহলে হচ্ছে সেটা কাটাকাটি দিতে হবে। যেমন ধরা যাক এন এর মান যদি আমরা 5 দিই তাহলে যেহেতু ডি এর মান 5 হইতে পারবে না কারণ ডি হচ্ছে এন এর চেয়ে ছোট, তাহলে রায়ান 5 দিতে পারবে না, সে 4 3 2 1 এরকম কিছু একটা দিতে পারবে। যদি এরকম কোনো একটা কিছু দেয়, আচ্ছা 1 তো দিতে পারবে না, 4 3 2 এরকম কিছু একটা দিতে পারবে। যেহেতু এগুলো সব 5 এর চেয়ে ছোট তাহলে 5 এগুলো একটাকে ভাগ করবে না, আর এগুলো একটাও 5 কে ভাগ করে কিছু কাটাকাটি করতে পারবে না। তাহলে এই যে টি অফ এন ডি এটার মান হয়ে যাবে হচ্ছে 5। তাহলে এটা আমরা 5 পাচ্ছি। একইভাবে তাহলে এরকম যে সহমৌলিক যদি হয় তাহলে আমরা এটা একটা বড় মান পাবো। এখন আমরা হচ্ছে মানে তন্ময় হচ্ছে এন কে চুজ করতে পারবে, ডি কে তো চুজ করবে রায়ান। তাহলে আমরা এন আর ডি যে সহমৌলিক হবে এটাকে এমনি নিশ্চিত করতে পারি। যদি এন একটা প্রাইম নাম্বার হয় তাহলে ডি এর মান যেটাই দেখ না কেন, এন এর চেয়ে ছোট যেটাই দেখ না কেন, আর 1 যদি না দিতে পারে তাহলে হচ্ছে এন আর ডি সবসময় সহমৌলিক হবে। ধরা যাক এন এর মান যদি আমরা 7 দিই তাহলে ডি এর মান আপনি 2 দেন 3 দেন 4 দেন 5 দেন 6 দেন যেটাই দেন সেটার সাথেই হচ্ছে 7 সহমৌলিক হবে। তাহলে আমাদের আনসার হবে এমন, মানে আমাদেরকে এন এর মান তো বলে দিচ্ছে, তাহলে আমাদের আনসার হবে এন হচ্ছে একটা প্রাইম নাম্বার হবে, হাইয়েস্ট পসিবল প্রাইম নাম্বার হবে, যেটা হচ্ছে শর্তের মধ্যে থাকে। তো শর্তটা কি, শর্তটা হচ্ছে এন হচ্ছে 1 এর চেয়ে বড় হবে আর হচ্ছে 50 এর চেয়ে সমান বা ছোট হবে। প্রাইম নাম্বার তো 1 এর চেয়ে বড়ই হবে, তাহলে আমাদের এই শর্তটা ফিল আপ করতে হবে 50 এর চেয়ে ছোট বা সমান। তাহলে 50 এর চেয়ে ছোট বা সমান হাইয়েস্ট পসিবল প্রাইম নাম্বার হচ্ছে 47। আমাদের এটাই হবে আনসার। এই
প্রশ্নে আমাদেরকে বলেছে কোন সংখ্যার উৎপাদক গড় হচ্ছে ওই সংখ্যার সবগুলা যে ধনাত্মক উৎপাদক তাদের জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিন বা জ্যামিতিক গড়। জ্যামিতিক গড়ের মানে কি, ধরা যাক A1 A2 A3 A এতটুকু পর্যন্ত যদি হচ্ছে আমাদের উৎপাদকগুলো হয়, তাহলে হচ্ছে এটা গুণফল থাকবে, উৎপাদক সবগুলো উৎপাদকের গুণফল থাকবে এখানে, আর এটাকে হচ্ছে আমরা রুট করব। আর কততম রুট সেটা হচ্ছে এখানে কে এর মান, যতটা সংখ্যা আছে অততম রুট। মানে হচ্ছে এখানে যদি কে এর মান 2 হয়, দুইটা থাকে, তাহলে হচ্ছে আমরা এখানে শুধু রুট হবে, তিনটা থাকলে কিউবিক রুট হবে, এরকম n পর্যন্ত থাকলে বা nth রুট হবে, তো যতটা আছে অততম রুট হবে। তো এখন বলেছে কতগুলো সংখ্যা n আছে যেসব সংখ্যার জন্য এই যে উৎপাদক গড়টা, এই উৎপাদক গড়টা হচ্ছে 34 এর চেয়ে ছোট বা সমান হয়, এবং এইরকম সংখ্যা আছে টোটাল nটা, মানে ক্যাপিটাল nটা সংখ্যা আছে। তো n এর মান কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো এটা বের করার জন্য আমরা প্রথমে ধরে নিই n এর মানে আমাদের যেসব সংখ্যা থাকবে ওইসব সংখ্যা উৎপাদক ধরা যাক x টা। তাহলে x টা যদি উৎপাদক থাকে, তাহলে এই যে যতগুলো উৎপাদক থাকবে ওইসব উৎপাদকগুলোর গুণফল কত, এই যে আমাদের এখানে যেহেতু গুণফলটা ইউজ করতে হবে, এই গুণফলটা আমরা এখন বের করার চেষ্টা করব। প্রথমত লক্ষ্য করি কোন সংখ্যার উৎপাদকগুলো আসলে কি হয়। ধরা যাক একটা সংখ্যা আমরা 10 নিলাম, 10 এর উৎপাদক কি 1 × 10 2 × 5, এইভাবে এইগুলো থেকে আমরা পাই হচ্ছে 10 এর উৎপাদক 1 2 5 আর 10। এই যে 1 2 5 10 এগুলো এসেছে এখান থেকে, মানে এগুলোকে প্রত্যেকটা আমরা জোড়া জোড়া আকারে লিখতে পারি। 2 আর 5 একটা জোড়া, 1 আর 10 একটা জোড়া, যেগুলো গুণফল সবসময় হচ্ছে মূল সংখ্যাটা হবে। এইভাবে হচ্ছে আসে, যেমন আমরা 12 যদি নিই তাহলে 1 × 12, তারপর 2 × 6, 3 × 4, এই যে তিনটা জোড়া, এই জোড়াগুলো থেকে আমরা মোট উৎপাদক পাবো 1 2 3 4 6 12, এই উৎপাদকগুলো আমরা পাই। তার মানে কোন সংখ্যার উৎপাদকগুলোকে আমরা জোড়া আকারে লিখতে পারি, অথবা আর যেগুলো হচ্ছে যেসব সংখ্যার উৎপাদক সংখ্যা হচ্ছে জোড় হবে, আর যেসব সংখ্যার উৎপাদক সংখ্যা বিজোড় হবে, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যাগুলো। ধরা যাক আমরা 4 নিলাম, 4কে আমরা জোড়া লিখতে পারি কিন্তু একটু অন্যরকম ভাবে, সেটা হচ্ছে এভাবে 2 × 2 থাকবে। তার মানে আমরা 4 যদি নিই তাহলে উৎপাদক পাবো 3টা, আর এই যে এই জিনিস 2 × 2 মানে 4 এর যে ওই সংখ্যাটা যে বর্গমূলটা থাকবে বা রুট থাকবে, সেটার জন্য আমরা একটা উৎপাদক পাবো, সেটাকে আমরা জোড়ায় লিখতে পারবো না। যেমন ধরা যাক আমরা যদি 16 নিই, তখন আমরা 1 × 16 লিখতে পারবো, 2 × 8 লিখতে পারবো, আর এরপর 4 × 4 থাকবে। তাহলে আমরা এইটাকে জোড়ায় লিখতে পারবো, আমাদের মোট উৎপাদক হবে 1 2 4 8 16। এখানে আমরা 1 আর 16 কে জোড়ায় লিখতে পারবো, 2 আর 8 কে জোড়ায় লিখতে পারবো, আর একটা বাকি থাকবে। তার মানে এই ধরনের সংখ্যাগুলোর যে উৎপাদকের গুণফল, সেই গুণফলটা হবে হচ্ছে যতগুলো জোড়া আছে ওই জোড়াগুলোর গুণফল, তার মানে 1 × 16 এর গুণফল, তারপর 2 × 8 এই জোড়ার গুণফল, সাথে একটা সিঙ্গেল ওইটার রুটটা থাকবে, তার মানে এই ক্ষেত্রে 4। যেমন 10 এর ক্ষেত্রে আমরা কি পাবো, 10 এর উৎপাদকগুলোর গুণফল হবে হচ্ছে 1 × 10 2 × 5, একদম পারফেক্টলি জোড়ায় মিলে যাবে। যেসব সংখ্যা হচ্ছে পূর্ণবর্গ না তাদের জোড় সংখ্যা উৎপাদক থাকবে, তাই পারফেক্টলি মিলে যাবে। এটার ক্ষেত্রেও আমরা জোড়া পাবো, তাহলে হচ্ছে 1 × 12 × 2 × 6 × 3 × 4, এবং সবগুলা গুণফল কিন্তু ওই 12ই হবে, মূল সংখ্যাটাই হবে। এখন আমাদের কোশ্চেনে আমাদেরকে যে শর্তটা দিয়েছে সেটা হচ্ছে n এর উৎপাদক গড় হবে হচ্ছে 34 এর চেয়ে ছোট বা বড়। তার মানে আমরা n এর যে কোনো সংখ্যা n এর জন্য উৎপাদক গড়টা বের করার চেষ্টা করব, আর উৎপাদক গড় সমান হলো ওই সবগুলো উৎপাদকের গুণফল, আর ওইখানে হচ্ছে কে থাকবে, মানে হচ্ছে যদি কে সমান 2, উৎপাদক যদি 2টা হয় তাহলে এখানে হচ্ছে শুধু রুট হবে, উৎপাদক 3টা থাকলে হচ্ছে কিউবিক রুট হবে, এরকম যতটা থাকে অত রুট হবে, কে থাকলে কে তম রুট হবে। তো উৎপাদক গড় সমান সব উৎপাদকের গুণফল, আর এখানে হচ্ছে আর আমরা হচ্ছে উৎপাদক হচ্ছে এক্স ধরলাম, এক্সটি ধরছে, আচ্ছা যাই হোক, তাহলে এখানে এক্স বসাতে পারি। তাহলে এখন আমরা গুণফলটা বের করার ট্রাই করব। তাহলে গুণফলটা বের করা যখন করতে গেলে আমরা একটু আগে দেখেছি হচ্ছে উৎপাদক সংখ্যা যদি হচ্ছে জোড় হয়, তাহলে তাহলে হচ্ছে আমরা সবগুলাকেই জোড়া জোড়া আকারে বসাতে পারি। আমরা ফার্স্টে হচ্ছে এক্স এক্স মানে হচ্ছে একটা জোড় সংখ্যা এভাবে করে চিন্তা করি, আর এক্স বিজোড় সংখ্যা ডিফারেন্ট কেস, দুইটা কেস আলাদা দেখাবো, ঠিক আছে। এখন এক্স যদি জোড় হয় তাহলে হচ্ছে আমরা প্রত্যেকটাকেই জোড়া আকারে লিখতে পারবো, এবং এক্স্যাক্টলি x/2টা জোড়া হবে, মানে প্রত্যেকটার জন্য একটা করে পাবো, যে একটা করে জোড়া মানে সংখ্যা পাবো যেটাকে নিয়ে জোড়া বানানো যাবে। তাহলে আমাদের x/2টা জোড়া আসবে, আর প্রতিটা জোড়ার গুণফল হবে হচ্ছে x/2টি জোড়া আসবে, আর প্রতিটা জোড়ার গুণফল হবে হচ্ছে n, বা মানে আমাদের ওই সংখ্যাটাই। তাহলে আমাদের n যদি আসে তাহলে মূলত অনেকগুলো n গুণ হবে, প্রতিটা জোড়ার জন্য একটা করে n গুণ হবে, আর কয়টা n গুণ হবে সেটা হচ্ছে x/2টা, কারণ যেহেতু x/2টা জোড়া।
তার মানে x/2 tan গুণ হওয়া মানে হচ্ছে n টু দি পাওয়ার x/2 হবে। তো n টু দি পাওয়ার x/2 হলে তাহলে এই ক্ষেত্রে আমাদের গুণফল হবে n টু দি পাওয়ার x/2। আর এটা যদি গুণফল হয়, এটাকে যদি আমরা x দিয়ে রুট করি তাহলে আমরা পুরোটাকে x দিয়ে রুট করলে হবে n টু দি পাওয়ার x/2। এখন একটা জিনিস লক্ষ্য করি, কোনো সংখ্যা আমরা যদি এরকম রুট করি যে হচ্ছে x থাকে আর এখানে যদি a থাকে, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি a টু দি পাওয়ার 1/x। তো একইভাবে এই জিনিসটাকে আমরা লিখতে পারি হচ্ছে n টু দি পাওয়ার x/2 পুরাটার উপর 1/x পাওয়ার থাকবে। তাহলে এটা যেহেতু এই দুইটা পাওয়ার, তাহলে এই দুটাকে গুণ আকারে লিখতে পারি। তাহলে 1/x, x আর x কাটাকাটি যাবে, তাহলে হচ্ছে n টু দি পাওয়ার হাফ থাকবে। ফলে এটা হচ্ছে পুরা আমাদের উৎপাদক গড় যদি x ইভেন নাম্বার হয়। আর x যদি অড নাম্বার হয় তাহলে কি হবে? x যদি অড নাম্বার হয় তখন আমরা x মাইনাস 1/2টা জোড়া পাবো। ধরা যাক আমরা 4 এর ক্ষেত্রে যেরকম দেখেছিলাম, আমরা 1 2 4 পেয়েছিলাম, মানে আমরা এটার জন্য একটা জোড়া কম পেয়েছি, তাহলে আমরা একটা কম জোড়া পাবো। আর যেমন আমরা আরও দেখেছি 16 এর ক্ষেত্রে 1 2 4 8 16, এটার উৎপাদকগুলো হচ্ছে 5টা, কিন্তু আমরা একটার জন্য জোড়া পাবো না, তাহলে একটা কমের জন্য জোড়া পাবো। এটা জোড়া পাবো, এটা জোড়া পাবো, তাহলে হচ্ছে 5 মাইনাস 1/2টা, তাহলে আমরা হচ্ছে 2টা জোড়া পেয়েছি। তো একইভাবে এই সূত্রটা খাটে। তার মানে আমরা x মাইনাস 1/2টা জোড়া পাবো। আর প্রতিটা জোড়া গুণফল আগের মতোই n হবে, তার মানে হচ্ছে আমাদের n এর পাওয়ার হবে x মাইনাস 1/2। আর এগুলো হচ্ছে সব জোড়ার গুণফল, কিন্তু সব উৎপাদকের গুণফল কিন্তু পাই নাই। এই যে এই ক্ষেত্রে যেরকম একটা 2 বাকি রয়েছে গিয়েছিল, এই ক্ষেত্রে যেরকম একটা 4 বাকি রয়ে গেছে, সেরকম একটা সংখ্যা বাকি থাকবে। কোনটা বাকি থাকবে? 4 এর সব জায়গায় রুট ওভার nটা বা n নাম্বার n যে সংখ্যাটা, এটার যে ভ্যালুটা সেটা বাকি থাকবে। কেন? কারণ হচ্ছে এই যে এই ক্ষেত্রে যেরকম 2 ইন্টু 2 সমান 4 হয়েছে, এই কারণে আমরা একটা কম পেয়েছি। এই ক্ষেত্রে 4 ইন্টু 4 সমান, দুটোটা সেম হয়ে যাওয়ার কারণে আমাদের প্রবলেমটা হয়েছে। তো দুটোটা সেম হওয়া মানে কি? এই যে এটা হচ্ছে ওইটার বর্গমূল বা হচ্ছে রুটটা হবে। তার মানে সব এটা হচ্ছে জোড়াগুলার গুণফল, আর সাথে হচ্ছে যেটা বাকি থাকবে সেটা গুণফল যদি আমরা গুণ করি, আমরা মোট গুণফলটা পাবো। তাহলে আমাদের এই ক্ষেত্রে গুণফল হবে হচ্ছে, এই মানটা বসালে n টু দি পাওয়ার x মাইনাস 1/2 ইন্টু রুট ওভার n। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি? x বাই 1/2 ইন্টু রুট ওভার n সমান n টু দি পাওয়ার হাফ। এই যে এই জিনিসটা এখানে যেটা করেছি সেটাই করলাম। আর এরপর যেহেতু এই দুটো গুণাকার আছে, দুইটা পাওয়ার গুণাকারে থাকলে সেম চলকের উপর দুইটা পাওয়ার থাকলে ওই পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে n টু দি পাওয়ার x মাইনাস 1/2 প্লাস 1/2। তাহলে এটাকে যদি ইয়া করি তাহলে এখানে 2 থাকবে, লসাগু 2 লসাগু নিলাম, আর x মাইনাস 1, আর এখানে হচ্ছে প্লাস 1। তাহলে মাইনাস 1 প্লাস 1 কাটাকাটি, তাহলে হচ্ছে n টু দি পাওয়ার x/2। এই যে এখানেও n টু দি পাওয়ার x/2 এসেছিল, এখানে n টু দি পাওয়ার x/2 এসেছিল গুণফল। এখন গুণফল যদি n টু দি পাওয়ার x/2 আসে, তাহলে এটা থেকে আমরা গড় যেটা পাবো, উৎপাদক গড়, এই গড়টা হচ্ছে এই প্রসেসে আলটিমেটলি n টু দি পাওয়ার হাফ এসেছে। এখানেও যেহেতু এটা এসেছে সেম জিনিস, তাহলে এটাকেও যখন আমরা গড় করবো আলটিমেটলি আমরা এই জিনিসটাই পাবো। সেম প্রসেসটা আর দেখাইলাম না। তাহলে আমাদের উৎপাদক গড় আসলে হচ্ছে n টু দি পাওয়ার হাফ যে কোনো n এর জন্য। তাহলে n টু দি পাওয়ার হাফ যদি উৎপাদক গড় হয়, তাহলে এটা হচ্ছে রুট ওভার n। এই সেম এটাকে আমরা হচ্ছে রিভার্স করলাম এখন। তাহলে যে কোনো সংখ্যার উৎপাদক গড় আসলে রুট ওভার n। তার মানে আমাদের কোশ্চেনে বলা আছে হচ্ছে আমাদের উৎপাদক গড় হবে হচ্ছে 34 এর চেয়ে ছোট বা সমান। তার মানে আমাদের রুট ওভার n ইজ লেস দেন ইকুয়াল টু 34। তার মানে আমরা বর্গ করি, তাহলে n ইজ লেস দেন ইকুয়াল টু 34 স্কোয়ার। 34 স্কোয়ারের মান হচ্ছে 1156। তাহলে 1156 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলোর উৎপাদক গড় হবে 34 এর চেয়ে ছোট বা সমান। আর এরপরেগুলো হচ্ছে উৎপাদক গড় 34 এর চেয়ে বেশি হয়ে যাবে। তার মানে আমাদের আনসার হবে হচ্ছে 1156 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, 1156 পর্যন্ত 1156টা সংখ্যাই থাকবে। তার মানে n এর মান হবে হচ্ছে, আমাদের কোশ্চেনে যে বলা আছে nটি সংখ্যা পাবো, সেগুলো হচ্ছে 1156টি সংখ্যা। আনসার হবে এটাই। নেক্সট প্রবলেমে দেখি যে আমাদেরকে বলা হচ্ছে একটা বৃত্ত দেওয়া আছে, and বলা হলো যে AP equals to 6, BP equals to 8, CQ equals to 4, DQ equals to 12, P equals to 8।
আর এস এর দৈর্ঘ্য কত। তো আমি যদি চিন্তা করি যে এ বি এন্ড আর এস, এই দুইটা বাহুর ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে এই দুইটা বাহু পি বিন্দুতে ইন্টারসেক্ট করে। এ বি ইন্টারসেক্ট আর এস পি, এ বি আর আর এস পি পয়েন্টে ইন্টারসেক্ট করে। এখন দুইটা যে কোনো একটা পয়েন্টে ইন্টারসেক্ট করলে তা পাওয়ার অফ পয়েন্ট অনুযায়ী এপি ইন্টু পিবি ইকুয়ালস টু আর পি ইন্টু পি এস। এটা কিভাবে আসছে সেটা আমাদের ইউটিউব চ্যানেলের ক্লাস, রেগুলার ক্লাস সেশনের ক্লাসেই এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। তো এগুলো না জানলে ক্লাসগুলো করে আসার জন্য আবেদন জানাচ্ছি। তো আমরা আমাদের আগেতে থাকি যে এবি, তো আমরা আরেকটা পাচ্ছি যে সি ডি ইন্টারসেক্ট আর এস, কিউ পয়েন্টে ইন্টারসেক্ট করে। তো আমরা পাচ্ছি সি কিউ ইন্টু কিউ ডি ইকুয়ালস টু এস কিউ ইন্টু আর কিউ। তা আমরা যদি দেখি যে এখানে সি কিউ ইন্টু কিউডি, সি কিউ কিন্তু কিউডি হচ্ছে 4 into 12 equals to এস কিউ ইন্টু আর কিউ। তো 4 12 48 এস কিউ ইন্টু আর কিউ। তো আমরা প্রথমে দেখছিলাম যে এপি ইন্টু পিবি ইকুয়ালস টু আর পি ইন্টু পি এস। তো আমরা এপি ইকুয়ালস টু পিবি এর মান লিখি যে 6 ইন্টু 8 আর পি ইন্টু পি এস। একইভাবে আমরা পাই 48 ইকুয়ালস টু আর পি ইন্টু পি এস। সো 48 equals to rp into ps, and এর আগে দেখলাম যে 48 equals to sq into rq, তার মানে এই দুইটা সমান sq into rq equals to rpr into ps। তো আমরা পাচ্ছি আমরা qs into rq কে pq plus rp আকারে লিখতে পারি, and pr into ps কে আমরা লিখতে পারি pq plus sq। এটাকে আমরা লিখতে পারি যে qs into pq plus qs into pr equals to pr into pq plus pr into qs। এটা কাটা যাবে যেহেতু দুটোটা সেম, তাহলে আমরা পাচ্ছি যে qs into pq equals to pr into pq। এটা কাটা যাবে, তার মানে আমরা পাচ্ছি যে qs equals to pr। নাও আমরা শুরুতে একটা দেখছিলাম যে এপি ইন্টু পিকিউ ইকুয়ালস টু আর পি ইন্টু পিএস। শুরুতে আমরা এরকম একটা ইকুয়েশন দেখছিলাম, তো এখান থেকে আমরা পাইছিলাম 48 এন্ড আর পি পিআর ইন্টু পিকিউ প্লাস কিউএস লিখতে পারি আমি। তো এখন আমি যদি কিউএস ইকুয়ালস টু পিআর কে এক্স হিসেবে ডেনোট করি, তাহলে আমরা পাচ্ছি যে 48 equals to x into pq এর মান দেওয়া ছিল 8 plus x। তা আমরা একটা ইকুয়েশন পাচ্ছি যে x square plus 8x minus 48 0। এখান থেকে আমরা পাই 4 12 48 x square plus 12x plus minus 4x minus 48 equals to 0, x common নিলে x plus 12 minus 4x minus 4 common নিলে x plus 12 is to 0, and finally
x plus 12 x minus 4 equals to 0. তো x এর একটা মান আসতেছে 12 minus 12, x এর একটা মান আসতেছে minus 12 এন্ড আরেকটা মান আসতেছে 4। যেহেতু -12 সম্ভব নয়, তার মানে আমাদের আনসার হচ্ছে 4। তো এখন আমরা পেলাম rp pr pr equals to qs, pr equals to qs equals to 4। তার মানে আমাকে বের করতে বলছে যে rs equals to rs এর ভ্যালু কত, আমাকে rs এর ভ্যালু কত বের করতে বলছে। তো p pr plus pq plus qs equals to rs। সো pr এর মান হচ্ছে যে 4, pq এর মান হচ্ছে 8, qs এর মান হচ্ছে 4। এটা 2 না 19 তার মানে ps এর মান হচ্ছে 16। সো চার অঙ্কের একটা প্যালিন্ড্রোমিক সংখ্যা নিয়েছে এই প্রশ্নে। চার অঙ্কের প্যালিন্ড্রোমিক সংখ্যা কিরকম হবে, যেহেতু হচ্ছে প্যালিন্ড্রোমিক সংখ্যাগুলো হবে হচ্ছে এই আকারের, যে হচ্ছে শুরু থেকে পড়লেও একই রকম, শেষ থেকে পড়লেও একই রকম। তাহলে হচ্ছে লক্ষ্য করি প্রথম দুইটা অঙ্কের যে ক্রম, এই দুইটা অঙ্কের ক্রম হচ্ছে উল্টা দিক থেকে সেম হবে। মানে লক্ষ্য করলে দেখবো যে প্রথম আর শেষ অঙ্কটা সেম হবে সবসময়, এই মাঝের দুইটা অঙ্ক সবসময় সেম হবে, না হয় সেটা চার অঙ্কের প্যালিন্ড্রোমিক সংখ্যা হইতে পারবে না। তার মানে চার অঙ্কের কোনো প্যালিন্ড্রোমিক সংখ্যাকে আমরা হচ্ছে এই আকারে লিখতে পারবো। ধরো প্রথম সংখ্যাটা এ ধরলে দ্বিতীয় এরপর দুটো সংখ্যা বি হবে, আবার শেষেরটা আবার প্রথমের মতো হবে। তাহলে যে কোনো প্যালিন্ড্রোমিক সংখ্যাকে আমরা এই আকারে লিখতে পারি। এখন মুরসালিন কি করেছে, এদের মাঝখানের দুইটা যে সংখ্যা, এই দুইটা সংখ্যাকে মুছে দিয়ে আরেকটা নতুন এম পেয়েছে। প্রথমে এটা হচ্ছে এন, আরেকটা এম পেয়েছে যেটা হচ্ছে মাঝখানে। তাহলে এখান থেকে বি দুইটা মুছে দিলে এরপরের সংখ্যাটা হবে এ এ। মানে আমরা লক্ষ্য করি ধরা যাচ্ছে প্রথমটা যদি 1 2 1 1 2 1 হয়, তাহলে মাঝখানে 2 দুইটা মুছে দিলে পাবে 11। তো এইভাবে আমাদেরকে বলেছে যে এই 11 1221কে 11 দিয়ে ভাগ করলে একটা পূর্ণ সংখ্যা আসে। এটার মানে কি, এটার মানে হচ্ছে 11 এটাকে 1221কে নিঃশেষে বিভাজ্য করে। তার মানে আসলে আমাদের এন বাই এম যখন একটা পূর্ণ সংখ্যা আসবে বা ইন্টিজার আসবে, তার মানে হচ্ছে এম এনকে নিঃশেষে বিভাজ্য করে। অর্থাৎ এ এ এ বি বি একে নিঃশেষে বিভাজ্য করবে। তাহলে আমাদেরকে এমন সব এ বের করতে হবে, এমন সব বি বের করতে হবে যেগুলোর জন্য হচ্ছে এই শর্তটা খাটে, মানে হচ্ছে নিঃশেষে বিভাজ্য হয়। আর এইটার মানে হচ্ছে কোনো সংখ্যা কোনো সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করে কিনা সেটা। এবার লক্ষ্য করি কোনো একটা সংখ্যা আরেকটা সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করার মানে আসলে কি। ধরা যাক কোনো একটা সংখ্যা হচ্ছে 6, মানে কোনো 6 কোনো সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করে কি করে না সেটাকে আমরা বলি হচ্ছে যদি। আচ্ছা, এবার আমরা দেখব কোনো একটা সংখ্যা আরেকটা সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করার মানে কি। ধরা যাক আমরা একটা সংখ্যা নিলাম, ওই সংখ্যাটাকে 6 নিঃশেষে বিভাজ্য করে কি করে না কেমনে বুঝবো। আমরা দেখব সেই সংখ্যাটাকে 2 ভাগ করে কিনা, 3 ভাগ করে কিনা। অর্থাৎ কোনো সংখ্যাকে ধরা যাক আমরা 18 নিলাম, এটাকে 2 নিঃশেষে বিভাজ্য করে, 3ও নিঃশেষে বিভাজ্য করে, তার মানে আমরা শিওর এটাকে 6ও নিঃশেষে বিভাজ্য করে। এই প্রপার্টিটা মানে কি, মানে হচ্ছে কোনো একটা কোনো বিভাজ্যতার শর্তগুলো হিসাব করার সময় যে সংখ্যাটার বিভাজ্যতার শর্ত হিসাব করে, ধরা যাক আমরা 10 হিসাব করতেছি, মানে কোন কোন সংখ্যাগুলোকে 10 নিঃশেষে ভাগ করে, তার মানে হচ্ছে আমরা 10 দিয়ে ভাগ করে না দেখে আমরা 2 আর 5 দিয়ে ভাগ করে দেখতে পারি। যদি 2 আর 5 দুটোটা দিয়ে ভাগ করা যায়, তার মানে 10 দিয়েও ভাগ করা যাবে। কেমনে, কারণ এটা হচ্ছে কোনো একটা সংখ্যাকে ওইটার মৌলিক উৎপাদক আকারে যদি যদি গুণ আকারে লিখি, তাহলে হচ্ছে ধরা যাক 14 নিলাম, এটাকে আমরা হচ্ছে 7 × 2 আকারে লিখতে পারবো। কোনো একটা সংখ্যা যদি 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় আর 2 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে 14 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হবে। এটা বিভাজ্যতা কখন কাজ করে, কেন কাজ করে, এটা নিয়ে একটু চিন্তা করলে নিজেরা নিজেরা বুঝতে পারবা কেন হচ্ছে মৌলিক সংখ্যার ক্ষেত্রে এই প্রপার্টিটা কাজ করে। তার মানে আমরা যদি কোনো সংখ্যাকে নিয়ে চিন্তা করি, ওই সংখ্যার মৌলিক উৎপাদকগুলো দিয়ে যদি কোনো সংখ্যা ভাগ যায়, তার মানে ওই মূল সংখ্যাটাকে দিয়েও ভাগ যাবে। তাহলে এখানে আমরা হচ্ছে এখন দেখব কোন কোন হচ্ছে এ আর এর জন্য এ বি বি এ হচ্ছে নিঃশেষে বিভাজ্য হয়। প্রথমে ধরা যাক এ ইকুয়াল টু 1 হইলে কি হয়, তাহলে এ হবে হচ্ছে 11, এই সংখ্যাটা আমাদের যে এম হবে হচ্ছে 11। এম যদি 11 হয়, তাহলে আমাদের বি এর মান অনুযায়ী এই সংখ্যাটা হচ্ছে অনেকটা এরকম, হচ্ছে 1 বি বি লাস্টে একটা 1। এখন 11 এখন আমাদের দেখতে হবে হচ্ছে এই যে 11 দিয়ে হচ্ছে এই সংখ্যাটা ভাগ যায় কিনা। তো
11 এর বিভাজ্যতা শর্ত কি? 11 এর বিভাজ্যতা শর্ত আমরা জানি যে আর জোড়তম স্থানের অঙ্ক আর বিজোড়তম স্থানের অঙ্কগুলোর পার্থক্য যদি 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটা 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে হচ্ছে এখানে বিজোড়ের অঙ্ক আছে 1 আর বি, এগুলোর যোগফল, আর জোড়ের অঙ্ক আছে হচ্ছে বি আর 1, তো বি প্লাস 1, এটার যে পার্থক্য সেটা যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে 1 প্লাস বি মাইনাস বি প্লাস 1, তাহলে বি এর মান যেটাই হোক না এটাও -1 হবে, তাহলে আলটিমেটলি 0 থাকে। তাহলে বি এর মান যেটাই হোক না কেন, এ ইকুয়াল টু যদি 1 হয়, বি এর মান যেটাই বসাই, আমাদের যে এম অর্থাৎ 11 ওই পুরা সংখ্যাটাকে এ বি বি এ কে ভাগ করবে। এখন বি এর মান আমরা কি কি বসাইতে পারি? আমরা 0 1 2 এভাবে 9 পর্যন্ত বসাইতে পারি। তাহলে এ ইকুয়াল টু যদি 1 হয়, আমরা 10টা কেস পাবো, 0 থেকে 9 পর্যন্ত 10টা সংখ্যা বি বসাই, আমরা 10টা প্যালিন্ড্রোমিক সংখ্যা পাবো। আবার এ ইকুয়াল টু যদি 2 হয় তাহলে কি হবে? তাহলে আমাদের এম হবে হচ্ছে 22, মানে ফার্স্টের আর শেষের সংখ্যাটাই হচ্ছে আমাদের এম। এই যেখানে যেরকম দেখিয়েছি এ সমান যেটা হবে সেটাই হচ্ছে হবে। এখন কোন সংখ্যা 22 তারা নিঃশেষে বিভাজ্য কিনা আমাদের মূল সংখ্যাটা সেটা আমরা কেমনে বুঝবো? 22 সমান হচ্ছে 2 ইন্টু 11। এখন যেহেতু হচ্ছে আমরা আবার দেখি, এখন হচ্ছে আমরা এখানে 1 এর জন্য দেখিয়েছি, আমরা যদি এমনিতে দেখি যে হচ্ছে এ বি বি এ, এই সংখ্যাটা আসলে সবসময়ই 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। কেন? কারণ এই যে সূত্রটার মতো আমরা যদি বসাই এ প্লাস বি মাইনাস এ প্লাস বি, এই যে বিজোড় সংখ্যার যে নিয়মটা বলেছিলাম ওইভাবে বসাইলে তাহলে হচ্ছে এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি কাটাকাটি করে সবসময় 0 হবে। যেহেতু 11 0কে নিঃশেষে ভাগ করে, তাহলে হচ্ছে 11 এ বি বি একেও নিঃশেষে ভাগ করে। তার মানে আমাদের 11 হচ্ছে এই সংখ্যাটাকে অলরেডি ভাগ করে। 2 যদি এই সংখ্যাটাকে ভাগ করে, তার মানে হচ্ছে পুরো সংখ্যাটাই হচ্ছে 22 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এখন আমাদের এই সংখ্যার শেষ অঙ্ক সবসময় এ হবে, তো শেষ অঙ্ক যদি এ হয়, আমাদের এ এর মান তো সবসময় 2, তাহলে আমাদের সংখ্যাটা হচ্ছে 2 বি বি 2 এই আকারে। লাস্টে যদি 2 থাকে এটা অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে, তার মানে আমরা বি এর মান যেটাই বসাই না কেন আমাদের এটা সবসময় 22 দ্বারাও বিভাজ্য হবে। তাহলে হচ্ছে আমরা এ ইকুয়াল টু 2 হইলে আরও 10টা কেস পাই, কারণ সেই বি এর মান 0 থেকে 9 পর্যন্ত 10টা সংখ্যা বসাতে পারবো। একইভাবে এ ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে আমাদের এম হবে হচ্ছে 33, দুইটাই থাকবে। 33কে আমরা লিখতে পারি 3 ইন্টু 11 আকারে। এখন আমরা এ বি বি এ তো 11 দ্বারা সবসময় নিঃশেষে বিভাজ্য হবে, তাহলে এ এ প্লাস বি, তাহলে আমাদের এই সংখ্যাটা হচ্ছে 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে 33 দ্বারা বিভাজ্য হবে। 3 এর বিভাজ্যতার শর্ত আমরা জানি যে হচ্ছে সংখ্যাগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে, এ প্লাস বি প্লাস বি প্লাস এ 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে 3 ডিভাইডস হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি। এখন এখানে এ এর মান কত? এ এর মান হচ্ছে সবসময় 3, তাহলে 3 দিয়ে 6, তাহলে 3 ডিভাইডস হচ্ছে 6 প্লাস টোয়াইস বি। এখন 6কে তো চিনি শেষে ভাগ করেই, তার মানে আমাদের প্রমাণ করতে হবে আমাদের বি এর মানগুলো এমন হইতে হবে যাতে হচ্ছে 3 টোয়াইস বিকে নিঃশেষে ভাগ করে, এমন সব বি এর মান বের করতে হবে। এখন এমন বি এর মান কি কি হইতে পারে? এখানে বি এর মান হইতে পারে হচ্ছে 0 হইতে পারে, বি এর মান 3 হইতে পারে, 6 হইতে পারে, 9 হইতে পারে। তার মানে এই 4টা কেস আমরা পাবো এখানে। এই 4টা কেস হইলে আমরা বি এর মানে এই 4টা বসাতে পারবো, তাহলে a ইকুয়াল টু 3 হইলে আমরা এই 4টা বসে 4টা প্যালিন্ড্রোমিক সংখ্যা পাবো। একইভাবে a ইকুয়াল টু 4 হইলে কি হবে? তখন আমাদের m হবে হচ্ছে 44কে আমরা লিখতে পারবো 4 ইন্টু 11 আকারে। 11 দ্বারা তো নিঃশেষে বিভাজ্য, তাহলে 4 দ্বারা কখন নিঃশেষে বিভাজ্য হয়? যখন হচ্ছে সংখ্যাটা শেষ দুইটা অঙ্ক হচ্ছে বিএ, বা এখানে হচ্ছে আমরা বিএ পাশাপাশি লিখেছি, তাও হচ্ছে আর এইটাকে যদি আমরা মানে সুন্দর করে লিখি তাহলে হচ্ছে আমাদের ডেসিমাল সিস্টেমে এটাকে লিখে হচ্ছে এভাবে বি টু 10 প্লাস 1 এই আকারে, আর এর মান হবে 4। তাহলে আমাদেরকে দেখাইতে হবে হচ্ছে এই যে লাস্টের দুইটা অঙ্ক নিয়ে গঠিত সংখ্যাটা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাহলে 4 এটাকে নিঃশেষে ভাগ করে এটা দেখাইতে হবে। আর যেহেতু এর মান হচ্ছে আমরা জানি 4, তাহলে এখানে আমরা 4 লিখতে পারি, আর 4 তো 4কে নিঃশেষে ভাগ করেই, তার মানে আমাদের আসলে এমন সব বি বের করতে হবে যাতে হচ্ছে 10 বিকে নিঃশেষে ভাগ করে। এখানে বি এর মান আমরা কি কি বসাইতে পারি? এখানে বি এর মান বসাইতে পারি হচ্ছে 0 2 4 6 8 এগুলো বসাইতে পারি, অন্যগুলো সংখ্যাগুলো বসাইলে এই শর্তটা খাটবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা 5টা প্যালিন্ড্রোমিক সংখ্যা পাবো। এরপর আমরা যদি a ইকুয়াল টু 5 বসাই তখন কি হয়? তখন আমাদের সংখ্যাটা হবে হচ্ছে 5, তারপর এখানে দুইটা বি থাকবে, তারপর আবার 5 থাকবে।
আর আমাদের এম হবে মানে যে এম দ্বারা নিঃশেষে বিভাজনকে দেখতে হবে সেটা হবে 55। 55কে আমরা লিখতে পারি 5 × 11 আকারে। 11 দ্বারা তো এ বি বি এ নিঃশেষে বিভাজ্য, আগে দেখেছি। তো হচ্ছে তার মানে আমাদের 5 দ্বারা এ বি বি এ নিঃশেষে বিভাজ্য হতে হবে, যেহেতু আমাদের এটা লাস্ট অঙ্কটা সবসময় 5ই থাকতেছে, তার মানে 5 দ্বারা এটা সবসময় নিঃশেষে বিভাজ্য হবে, বি এর মান যেটাই বসাই না কেন। তার মানে এই ক্ষেত্রে আমরা ঠিকই 10টা কেস পাবো, বি এর মান 0 থেকে 9 বসাই। এ ইকুয়াল টু যদি 6 হয় তাহলে আমাদের এম এর মান হবে হচ্ছে 66 সমান হচ্ছে 6 × 11। তাহলে দেখাইতে হবে আমাদের সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য কিনা। আর 6 এটাকে আমরা লিখতে পারি 2 × 3 × 11 আকারে। তাহলে আমাদের সংখ্যাটা 2 আর 3 দ্বারা বিভাজ্য কিনা দেখতে হবে। তাহলে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা হওয়ার শর্ত কি? সেই সংখ্যাটা হচ্ছে সবসময় জোড় হইতে হবে। আর আমাদের যে সংখ্যাটা সেই সংখ্যাটা হবে এ আকারে 6 তো এটা সবসময় 6ই থাকবে, মানে জোড়ই থাকবে, তো এটা 6 দ্বারা বিভাজ্য। আবার আমাদের সংখ্যা সবগুলোর যোগফল হইতে হবে আবার 3 দ্বারা বিভাজ্য, তার মানে 3 ডিভাইডস 6 প্লাস টোয়াইস বি, মানে দুইটা বি যোগ করলাম আবার 6। তাহলে আর যেহেতু 3 এই দুইটা 6কে নিঃশেষে ভাগই করে, তার মানে 3 ডিভাইডস টোয়াইস বি, 3 ডিভাইডস টোয়াইস বি। এটা হচ্ছে আমাদের এই এক্সাক্ট শর্তটার সাথে মিলে গেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেরকম 4টা কেস পাইছি, এই ক্ষেত্রে হচ্ছে আমরা এক্স্যাক্টলি 4টা কেস পাবো। মানগুলো চাইলে বসে দেখতে পারো। ওকে, আর এরপর আমরা এ ইকুয়াল টু 7 হলে কি পাই? 7 হলে আমাদের এম এর মান হবে হচ্ছে 77 সমান হচ্ছে 7 × 11। তবে 11 দ্বারা তো বিভাজ্য, 7 দ্বারা আমাদের এ বি বি এ নিঃশেষে বিভাজ্য কিনা সেটার জন্য আমরা 7-এর বিভাজ্যতা সূত্র খাটাবো। 7-এর বিভাজ্যতা সূত্র অনুযায়ী কোনো সংখ্যার শেষ 3টা অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা আর বাকি অঙ্ক নিয়ে গঠিত সংখ্যাটাকে হচ্ছে যে পার্থক্য, সেই পার্থক্যটা যদি 7 দিয়ে বিভাজ্য হয়, মোট সংখ্যাটাও 7 দিয়ে বিভাজ্য হবে। তাহলে এখান থেকে এই সংখ্যাটা থেকে আমরা হচ্ছে এ বিয়োগ দিব। তার মানে আমাদের সংখ্যাটা আসলে হবে হচ্ছে 7 বি বি 7 থেকে আমাদের এই 3টা অঙ্ক নিয়ে যে গঠিত সংখ্যাটা, এটা হচ্ছে আমাদের সংখ্যাটা হবে এ ইকুয়াল টু 7 হইলে প্যালিন্ড্রোমিক সংখ্যাটা। এখন এখান থেকে হচ্ছে আমরা বি বি 7 থেকে বাকি একটা অঙ্ক নিয়ে 7-এর বিভাজ্যতা সূত্র অনুযায়ী এই 7টা বিয়োগ দিব। তার মানে আমাদের থাকবে হচ্ছে এখানে থাকবে শতকের অঙ্কে বি থাকবে, দশকের অঙ্কে বি থাকবে, এখানে একটা 0 থাকবে। তার মানে আমাদের দেখাইতে হবে হচ্ছে বি এর কোন কোন মানের জন্য বি ইন্টু 100 প্লাস বি ইন্টু 10 প্লাস মানে এটা হচ্ছে 7 দ্বারা বিভাজ্য হয়। তো এখানে হচ্ছে আমরা 7-এর বিভিন্ন মান বসাই, আমরা আসলে মানে যদি দেখি আর কি, তাহলে 7-এর মান যদি 0 বসে তাহলে কাজ করবে, 7-এর মান যদি 7 বসে তাহলে কাজ করবে। এটা কেন বুঝলাম? কারণ এই যে সংখ্যাটা মানে এখানে আমাদের বি এর মান তো হচ্ছে ধরো 1 বসালে দুটোটা 1 হবে, 110 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য না, বা বি এর মান 0 বসালে এটা নিঃশেষে বিভাজ্য হবে 7 দ্বারা, মানে পুরোটা তো 7 দ্বারা, বি এর মান 0 বসালে সবটাই 0 হবে, তাহলে এটা তো 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য। আর বি এর মান 110 220 330 এভাবে মানগুলো ট্রাই করতে থাকলে 770 7 দ্বারা বিভাজ্য, আরগুলো 7 দ্বারা বিভাজ্য না, এটা মানে মুখে মুখে করা যায়। তাই হচ্ছে এখানে আমরা দুইটা মান পাবো, তাহলে এই ক্ষেত্রে দুইটা মান আসবে। আবার এ ইকুয়াল টু যদি 8 হয় তাহলে এম সমান হবে হচ্ছে 88 সমান হচ্ছে 11 × 8। 11 দ্বারা তো নিঃশেষে বিভাজ্য এ বি বি এ। তাহলে আমাদের দেখাইতে হবে আমাদের যে এ বি বি এ আছে সেটা হচ্ছে 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য, এটা দেখালে হচ্ছে আমাদের কাজ শেষ। এখন আমাদের এই ক্ষেত্রে 8-এর বিভাজ্যতা সূত্র অনুযায়ী শেষ 3টা অঙ্ক যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে। এখন লক্ষ্য করি এখানে হচ্ছে আমরা দেখাইতে হবে হচ্ছে 8 ডিভাইডস বি বি আর এর মান হচ্ছে 8, তাহলে এরকম একটা সংখ্যা থাকবে যেটা হচ্ছে 8 দ্বারা সবসময় নিঃশেষে বিভাজ্য হবে। এই সংখ্যাটা যদি নিয়ে যদি চিন্তা করি তখন হচ্ছে আমরা এখানে যদি 118 বি এর মান 1 বসাইলে আসবে 118, 2 বসাইলে আসবে 228, এগুলো হচ্ছে একটাও 8 দ্বারা বিভাজ্য না। বি এর মান 0 বসাইলে একটা কেস পাবো, বি ইকুয়াল টু 0 হইতে পারে। এরপর 338 8 দ্বারা বিভাজ্য না, 448 8 দ্বারা বিভাজ্য, তাহলে একটা পাইলাম। 668ও না, 558ও না, 778ও না, আবার 888 হচ্ছে 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা এই 3টা কেস পাবো, বি ইকুয়াল টু 4, বি ইকুয়াল টু 8। তাহলে এই 3টা কেস সবগুলো মান ট্রাই করে দেখতে পারবো আর কি। তো এই ক্ষেত্রে আমাদের কেস আসবে হচ্ছে 3টা। আবার এ ইকুয়াল টু যদি 9 হয় তাহলে আমাদের এম হবে হচ্ছে 99 সমান হচ্ছে 9 × 11। 11 দ্বারা তো এ বি বি এ নিঃশেষে বিভাজ্য, এই যে এটাতে যেটা দেখালাম, তাহলে 9 দ্বারা বিভাজ্য দেখাইতে হবে। 9-এর বিভাজ্যতার সূত্র অনেকটা 3 এর মতো, তো আমরা যদি সবগুলো এ বি বি এর সবগুলো অঙ্ককে যোগ করি তাহলে আমরা আগের মতো হচ্ছে পাই যে হচ্ছে 2 × a + b, আর সেটা হচ্ছে 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হইতে হবে। আর এখানে এর মান হচ্ছে 9 হবে, তাহলে হচ্ছে 9 ডিভাইডস 18 + 9
টোয়াইস বি। তাহলে 9 তো 18 কে নিঃশেষে ভাগ করে আমরা জানি। তাহলে হচ্ছে আমাদের এমন সব বি এর মান বের করতে হবে যাতে 9 ডিভাইস টোয়াইস বি। এখন তাহলে এখানে বি এর মান হইতে পারে 0 হইতে পারে আর হচ্ছে 9 হইতে পারে। তাহলে বি এর মান 0 আর 9, এর বেশি তো হইতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা পাইলাম দুইটা কেস। আমাদের টোটাল কেসগুলো যোগ করলে আমরা মোট কতগুলো প্যালিন্ড্রোমিক সংখ্যা পাইতে পারি সেটা বের করে ফেলতে পারবো। আমাদের কেসটি হচ্ছে 10 10 4 5 10 4 2 3 2। তাহলে যোগ করলে 10 20 24 29 39 43 45 48 50। তাহলে সবগুলো যোগ করলে আমাদের টোটাল কেস আসে হচ্ছে 50টা। তাহলে আনসার হবে হচ্ছে 50টা। এরকম 50টা প্যালিন্ড্রোমিক সংখ্যা পাওয়া পসিবল। এই প্রবলেমে আমাদেরকে বলেছে এস হচ্ছে এমন একটা সেট যে সেটে হচ্ছে 1 থেকে 12 পর্যন্ত আছে, সংখ্যাগুলো আছে, আর এমন একটা ফাংশন যেটা হচ্ছে এস টু এস, মানে যেটা ডোমেন কোডোমেন এস। আর আমাদেরকে বলেছে এই ফাংশনটার এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, আবার হচ্ছে এফ অফ এক্স মাইনাস এক্স কে 3 নিঃশেষে ভাগ করে। তখন আমাদের কয়টা পসিবল ফাংশন থাকবে বের করতে হবে। আচ্ছা, প্রথমত আমরা ধরে নিই এফ অফ এক্স সমান এ। এফ অফ এক্স সমান যদি এ হয় তাহলে এফ অফ এক্স সমান হবে এফ অফ এ। আর এফ অফ এক্স এর মান আমরা জানি এক্স ছিল, এফ অফ এক্স সমান এক্স, তার মানে এফ অফ এ সমান এক্স হয়ে যাবে। তাহলে কোনো ফাংশনে এই ফাংশনটাতে এফ অফ এক্স সমান এ যদি হয় তাহলে এই এফ অফ এ সমান এক্স হবে। এই প্রপার্টিটা বোঝার পর এরপর আমরা আগাবো এই প্রপার্টিটা নিয়ে। 3 এই এফ অফ এক্স মাইনাস এক্স কে নিঃশেষে ভাগ করে মানে কি? এর মানে হলো এফ অফ এক্স মাইনাস এক্স কনগ্রুয়েন্ট টু 0 mod 3। এটার মানে কি? এটার মানে হচ্ছে এফ অফ এক্স মাইনাস এক্স কে 3 দ্বারা ভাগ করলে 0 ভাগ শেষ থাকে। আর এটাকে আমরা এইভাবে লিখতে পারি এফ অফ এক্স কনগ্রুয়েন্টস টু এক্স mod 3। তার মানে এফ অফ এক্স কে 3 দ্বারা ভাগ করলে এক্স ভাগ শেষ থাকে, বা এফ অফ এক্স কে 3 দ্বারা ভাগ করলে আর এক্স কে 3 দ্বারা ভাগ করলে একই ভাগ শেষ আসে। এই যে এটা থেকে এটা কেমনে আসছে, এটা যদি মডুলার এরিথমেটিক নিয়ে ধারণা থাকে তাহলে বোঝা যাবে। আর যদি ধারণা না থাকে তাহলে এখানে বিভিন্ন সংখ্যা বসাই কিভাবে হচ্ছে ভাগ শেষ যদি এরকম 0 থাকে তাহলে হচ্ছে এই সাইড থেকে এই সাইডে নিয়ে আসা যায়। তুমি সেটা নিজে নিজে ট্রাই করলেই বুঝতে পারবে। তো এটা নিয়ে আর বেশি কথা বললাম না। এখন আমাদের এরকম যদি হয় তাহলে আমরা চিন্তা করবো, ধরা যাক আমাদের যে এফ অফ ওয়ান আছে, এই এফ অফ ওয়ান এর মান কি কি হইতে পারে। যে কোনো এক্স এর জন্য এফ অফ এক্স এর মান এক্স এর সাথে সেম কনগ্রুয়েন্সি হবে মড 3 তে। তাহলে 1 যেহেতু মড 3 তে হচ্ছে 1 মানে হচ্ছে 3 কে 1 দ্বারা 1 কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকবে। তো এরকম সংখ্যা আছে কি কি? 1 আছে, 4 আছে, 7 আছে, 10 আছে। তার মানে এফ অফ 1 এর মান 1 4 7 10 এগুলো হবে। আবার এফ অফ 2 এর মান হবে সেম কনগ্রুয়েন্সি হওয়ার জন্য 2 5 8 11। আর এফ অফ 3 এর মান হবে 3 6 9 12। এগুলো থেকে যে কোনোটা হইতে পারবে, আরগুলো হওয়া পসিবল না আর কি। এখন লক্ষ্য করি এরপর যদি আমরা এফ অফ 4 নিই, এফ অফ 4 আর এফ অফ 1 কিন্তু একই কনগ্রুয়েন্সি, তাহলে এফ অফ 4 এর জন্য এই সেম জিনিসগুলো থাকবে। তার মানে এফ অফ 1 4 7 10 এগুলো সব সেম কনগ্রুয়েন্সির হবে। এগুলো প্রত্যেকটার জন্য মান হচ্ছে এই 1 4 7 10 হইতে পারবে। একইভাবে এফ অফ 2 5 8 11 এগুলোও একই কনগ্রুয়েন্সির হবে। এফ অফ 3 6 9 12 এগুলোও একই কনগ্রুয়েন্সির হবে। এখন আমরা এগুলোর প্রত্যেকটার জন্য কেস সংখ্যা বিবেচনা করে আলটিমেটলি আমাদের কয়টা ফাংশন পসিবল বের করতে পারবো। কিভাবে? প্রথমে আমরা এটা যে কোনো একটার জন্য কেস সংখ্যা বের করব। ধরা যাক আমরা এখান থেকে এফ অফ 1 4 7 10 এই কেসটা নিলাম। এই কেসে আমাদের কয়টা ডিফারেন্ট ফাংশন পাইতে পারি সেটা দেখব। মানে এফ অফ 1 এর মান কি কি হইতে পারে, 4 এর মান কি কি হইতে পারে, এইগুলো প্রত্যেকটার মান বসে বসে দেখব। আমরা জানি এফ অফ 1 এর মান হবে 1 বা 4 বা 7 বা 10। তো আমরা কেস বাই কেস আলোচনা করলে এফ অফ 1 এর মান যদি 1 হয় কি হবে, তারপর এফ অফ 1 এর মান যদি 4 হয় তাহলে কি হবে, এভাবে চিন্তা করব। লক্ষ্য করি এফ অফ 1 এর মান যদি 4 হয় তাহলে এফ অফ 1 এর কেসটা আমি একটু পরে আলোচনা করব। তাহলে এফ অফ 4 ইকুয়াল টু 1 হবে। কেন?
কারণ আমরা বের করেছি এফ অফ এক্স ইকুয়াল টু এ হইলে এফ অফ এক্স ইকুয়াল টু এ হইলে এফ অফ এ ইকুয়াল টু এক্স হবে, তার মানে এফ অফ ওয়ান ইকুয়াল টু ফোর হইলে এফ অফ ফোর ইকুয়াল টু ওয়ান হবে। আর বাকি যে দুইটা সংখ্যা থাকবে সে দুইটার মান এই আকারের হইতে পারে, হয় হইতে পারে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স আকারের, মানে হচ্ছে এফ অফ সেভেন ইকুয়াল টু সেভেনই থাকবে, এফ অফ টেন ইকুয়াল টু টেনই থাকবে হইতে পারে, অথবা এই দুইটার মান নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারে, মানে হচ্ছে এফ অফ সেভেন ইকুয়াল টু টেন, এফ অফ টেন ইকুয়াল টু সেভেন এরকম হইতে পারে। আমরা দেখি যে কোনো জোড়ায় জোড়ায় মানগুলো চেঞ্জ হবে, কারণ একটা মানের সাথে আরেকটা মান রিলেটেড। এফ অফ এক্স ইকুয়াল টু যদি এই হয়, এফ অফ এ ইকুয়াল টু এক্স হবে। তাই এই দুইটা নিজেদের মধ্যে সেমও থাকতে পারে, ইন্টারচেঞ্জও করতে পারে। একইভাবে এফ অফ ওয়ান ইকুয়াল টু যদি সেভেন হয়, তাহলে এফ অফ সেভেন ইকুয়াল টু ওয়ান হবে, আর এফ অফ ফোর আর এফ অফ টেন বাকি থাকবে। এই দুইটার মান সেমও থাকতে পারে, এফ অফ ফোর ইকুয়াল টু ফোর, এফ অফ টেন ইকুয়াল টেনও হতে পারে, বা ইন্টারচেঞ্জও করতে পারে। তাহলে দুইটা কেস থাকবে। একইভাবে এফ অফ ওয়ান ইকুয়াল টু টেন হইলে এফ অফ টেন ইকুয়াল টু ওয়ান হবে, আর বাকিগুলার মান সেমও থাকতে পারে, ইন্টারচেঞ্জও করতে পারে। বাকিগুলার মূলত এফ অফ ফোর আর এফ অফ সেভেন, এটা হচ্ছে সেম থাকবে, এফ অফ ফোর ইকুয়াল টু ফোর, এফ অফ সেভেন ইকুয়াল টু সেভেন, এটা হচ্ছে সেম থাকা, আর এটা হচ্ছে ইন্টারচেঞ্জ করা। এখানেও দুইটা কেস। তার মানে এফ অফ ফোর এর ওয়ানের মান এই তিনটা যদি হয়, আমরা দুইটা 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 করে মোট ছয়টা কেস পেলাম। আর আরেকটা কেস বাকি আছে এফ অফ ওয়ানের মান ওয়ান হইলে। এফ অফ ওয়ানের মান যদি ওয়ান হয়, তখন আমরা এই তাহলে তাহলে আমরা এই সূত্রে যদি বসে আমরা নতুন কিছু পাচ্ছি না, এফ অফ ওয়ান এর মান ওয়ান হবে, তাহলে কি করব? আমরা পরবর্তী মানগুলো নিয়ে চিন্তা করি। এফ অফ ওয়ান ইকুয়াল টু যদি ওয়ান হয়, তাহলে এফ অফ ফোর ইকুয়াল টু কি কি হইতে পারে? এফ অফ ফোর ইকুয়াল টু ফোর বা সেভেন বা টেন হবে। আর এফ অফ ফোর ইকুয়াল টু ওয়ান হইতে পারবে না, কারণ এফ অফ ফোর ইকুয়াল টু যদি ওয়ান হয়, তাহলে এফ অফ ওয়ান ইকুয়াল টু ফোর হইতে হবে, কিন্তু এফ অফ ওয়ান ইকুয়াল টু ওয়ান ধরেছি আমরা। এফ অফ ফোর ইকুয়াল টু এই তিনটা কেসের জন্য আমরা আলোচনা করবো। এফ অফ ফোর ইকুয়াল টু যদি ফোর হয়, তাহলে বাকি থাকে এফ অফ সেভেন আর টেন, এফ অফ টেন। তো এই দুটো থাকলে এই দুটো সেমও থাকতে পারে, এফ অফ সেভেন ইকুয়াল টু সেভেন, এফ অফ টেন ইকুয়াল টেন, সেম থাকা মানে আমরা এরকম ধরতেছি, অথবা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জও করতে পারে, এফ অফ সেভেন ইকুয়াল টু টেন, এফ অফ টেন ইকুয়াল টু সেভেন। তাহলে এখানে দুইটা কেস। আবার এফ অফ ফোর ইকুয়াল টু যদি সেভেন হয়, তাহলে এফ অফ সেভেন ইকুয়াল টু ফোর হবে। তখন আরেকটা বাকি থাকবে এফ অফ টেন, সেটা নিজের সাথে তো ইন্টারচেঞ্জ করার কোনো সুযোগ নেই, তাহলে এফ অফ টেন এটা একটাই কেস থাকবে, এফ অফ টেন ইকুয়াল টু টেনই হবে। আর এফ অফ ফোর ইকুয়াল টু যদি টেন হয়, তাহলে এফ অফ টেন ইকুয়াল টু ফোর হবে আমাদের সেম এই সূত্রটার জন্য। আর তখন এফ অফ সেভেন বাকি থাকবে, আর সেভেন ইকুয়াল টু সেভেনই হবে, কারণ এটা কোনো ইন্টারচেঞ্জ করার সুযোগ নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমটার জন্য দুইটা কেস পাই, এখানে দুইটা কেস, এখানে একটা কেস, যেহেতু কোনো ইন্টারচেঞ্জ করার সুযোগ নেই এখানে একটা কেস, তাহলে মোট কেস আসবে হচ্ছে চারটা। আর এখানে মোট কেস পেয়েছিলাম ছয়টা। তো আমরা যে বলেছিলাম এফ অফ ওয়ান এর মান এগুলো হবে, তো এটার জন্য আমরা পাইছি চারটা কেস, এবার প্রত্যেকটার জন্য আমরা দুইটা দুইটা করে কেস পেয়ে মোট ছয়টা কেস পাইছি। টোটাল কেস সংখ্যা হচ্ছে আমাদের আসতেছে 10টা। তো আমরা এটার জন্য আমাদের 10টা কেস বের করছি। তো একইভাবে এটার জন্য আমাদের 10টা কেস হবে, কারণ ঠিকই চারটা সংখ্যা সেম কনগ্রুয়েন্সির, এই চারটা সংখ্যা আবার নিজেদের মধ্যে সেম কনগ্রুয়েন্সি, তাহলে প্রত্যেকটার জন্য আমরা 10টা করে কেস পাবো। তাহলে আমরা এফ অফ ওয়ান ফোর সেভেন টেন এটার জন্য 10টা কেস, এফ অফ টু ফাইভ এইট ইলেভেন এটার জন্য 10টা কেস, এফ অফ থ্রি সিক্স নাইন টুয়েলভ এটার জন্য 10টা কেস পেলাম। এখন এটার কেসের সাথে এটার কেসগুলো কিন্তু কোনো সম্পর্ক নেই, এগুলো আলাদা আলাদা কেস। তাহলে এটার প্রত্যেকটা কেসের জন্য এটার প্রত্যেকটা কেসের সুযোগ আছে, মানে হচ্ছে আমরা এটার প্রত্যেকটা কেসের সাথে এটার প্রত্যেকটা কেসের সাথে এটার প্রত্যেকটা কেস গুণ হবে। কেন গুণ হচ্ছে সেটা আমি দেখাই, হচ্ছে কম্বিনেটরিক্স নিয়ে একটু ধারণা থাকলে এটা বোঝা যাবে। ধরা যাক আমাদেরকে বলা আছে এখানে এ আর বি আছে, এখানে সি আর ডি আছে, এখানে ই আর এফ আছে। প্রত্যেক দুইটা থেকে আমরা যে কোনো একটা চুজ করতে পারবো। তাহলে আমরা মোট কতভাবে চুজ করতে পারি লক্ষ্য করি। আমরা কম্বিনেটরিক্সের সূত্র অনুযায়ী চিন্তা করলে এই দুইটা থেকে আমরা দুইটা থেকে যে কোনো একটা নিতে পারি, দুইটা অপশন। এই দুইটা থেকে আমাদের অপশন দুইটা, এই দুইটা থেকে অপশন দুইটা, তো আমাদের মোট অপশন হচ্ছে একটা। এবার আমি আপনাকে ম্যানুয়াল নিয়মে দেখাবো কেন এটা এসেছে। এই দুইটা থেকে এ আর বি থেকে আপনি কি চুজ করতে পারেন, হয় এ না হয় বি। যদি এ চুজ করেন, এরপর সি আর ডি থেকে কোনটা নেওয়া যায়, সি নেওয়া যায়, না হয় ডি নেওয়া যায়। আবার সি নিলে এখানে ই নেওয়া যায়, এফ নেওয়া যায়, ডি নিলেও ই নেওয়া যায়, এফ নেওয়া যায়। তাহলে আমরা কেস পাইলাম কি কি, আমাদের কেস হবে এ সি ই, এ ডি ই, এ সি এফ, এ ডি এফ। একইভাবে বি এর জন্য আমরা সি পাবো, ডি পাবো, আবার সি এর জন্য ই এফ, এখানেও ই এফ। সো আমরা বি এর জন্য চারটা কেস পাবো, তো মোট কেস হবে 8টা, ঠিকই এটার সাথে মিলে গেছে।
একইভাবে আমাদের এই যে এই ফাংশনের 10টা কেস আছে, 10 রকমের ভ্যালু পাইতে পারি এই ফাংশন এই মানগুলোর জন্য। 1 4 7 10 এর জন্য 10 রকম মান, এটার জন্য 10 রকম মান, এটার জন্য 10 রকম মান, যেগুলো হচ্ছে আমাদের শর্তগুলোকে মেনে চলবে। তাহলে এখান থেকে আমরা 10টা থেকে যে কোনো একটা চুজ করতে পারি, আর ওই সেম ফাংশনে এখানে থেকে 10টার জন্য যে কোনো চুজ করতে পারি, এখানে 10টা ভ্যালুর জন্য যে কোনোটা চুজ করতে পারি। আমাদের মোট ভ্যালু আসবে হচ্ছে 10 কিউব সমান 1000। তাহলে এত রকম ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশনের ভ্যালু আমরা পাইতে পারি, মানে এত রকম ডিফারেন্ট ডিফারেন্ট ইনপুটের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট আউটপুট পাবো, যেগুলো আমাদের শর্তগুলোকে মেনে চলবে। তাহলে মোট ফাংশন হবে 1000 একটা।